ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্ত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 271তম পর্ব। এই অক্টোবর মাস নিবেদিতার জীবনের শুরু এবং শেষ, যদিও তার শেষ নেই। যে কীর্তি তিনি তৈরি করে গেছেন, যে কীর্তির সাক্ষী তিনি রয়ে গেছেন, সে কীর্তিকে তিনি যেভাবে আমাদের সামনে রেখে গেছেন, তার আদর্শ, তার কর্ম প্রতিটি ভারতবাসীকে তিল তিল করে তা অনুভব এবং তা পরিশোধ যোগ্য করে তোলার তিনি যেন বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে গেছেন। আজ নিবেদিতার ভারত দর্শনের 271তম পর্বে নিবেদিতার এই জন্ম মাস এবং প্রয়াণ মাস, সেই জন্ম মাসের শেষ সপ্তাহের যে আলোচনা, সেখানে নিবেদিতাকে নিয়ে 270টি পর্বে যেসব আলোচনা করেছি আমি, সেখানে নতুন করে এত দিক এখনো উন্মোচিত হতে বাকি রয়ে গেছে, যেগুলো কিছু কিছু করতে করতে অনেক কিছুই আমার নিজের মনে হয়েছে নিবেদিতার চিন্তা, নিবেদিতার ভাবনা, তার প্রাণের ভারতবর্ষ, সত্যি সেগুলিকে শেষ করা সম্ভব নয়। নিবেদিতার ভারত দর্শন আসলে ভোগ সর্বস্ব প্রতীচ্য সভ্যতা যখন ভারতের সামাজিক ও জাতীয় জীবনে এক যুগান্তকারী বিপ্লবের সূচনা করে, সেই সংকট মুহূর্তে ঊনবিংশ শতাব্দীর অন্ধকার যুক্ত যুগে অটুট ধৈর্য এবং দৃঢ়তার সাথে যে সকল মনীষী পথভ্রান্ত ভারতীয় নরনারীকে প্রকৃত পথের সন্ধান দিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ দীক্ষিত এবং আদর্শ দীক্ষায় অভিষিক্ত ভগিনী নিবেদিতা ছিলেন তাদের মধ্যে অন্যতম। বহুমুখী প্রতিভা, বিশাল হৃদয়, শুচিশুভ্র চরিত্র ও দুরন্ত সারি তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এই বিদেশিনী নারীটি বাংলা মায়ের কোলে আবির্ভূত হয়েছিলেন 1898 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি কলকাতার বুকে তিনি নিজে পৌঁছে গিয়েছিলেন। জন্ম হয়েছিল সুদূর আয়ারল্যান্ডে। পরিবারের আদি নিবাস বা আদি উৎপত্তি স্থল সেটি স্কটল্যান্ডে। সেখান থেকে 4 পুরুষ পরে তারা আয়ারল্যান্ডে চলে আসেন। নিবেদিতা তার পথযাত্রায় গভীর প্রীতি ও আত্মবিশ্বাসের অদম্য উৎসাহ এবং ভারত কল্যাণের যে চিন্তা, সর্বোপরি যে প্রেমের চরম পরিণতি, নিঃস্বার্থ সেবা, তিনি বিদেশিনী হয়েও ভারত মাতার আদরণী কন্যা, সর্বত্যাগিনী ব্রতচারিণী।
তার জীবন সম্ভারে অকুণ্ঠ অবদানের তুলনা নেই। পাশ্চাত্য শিক্ষা এবং সভ্যতায় গঠিত জীবনকে নিয়ে কেমন করে ভারতীয় সংস্কৃতির ছাঁচে নিজেকে নতুন করে তিনি চালিয়েছিলেন ভারতের কল্যাণ, ভারতের নারী জাতির শিক্ষাবেদী মূলে কিভাবে নিজের সময় এবং সমগ্র শক্তি নিঃশেষে উজাড় করে দিয়েছিলেন, ভারত ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকার যোগ্য। স্বামী বিবেকানন্দ একবার তার এই মানস কন্যার উদ্দেশ্যে যে আশীর্বাদ বা আশীর্বাণী প্রেরণ করেছিলেন তার এবং সেটাই নিবেদিতার সমগ্র জীবনের একটি নিখুঁত আলেখ্য। তিনি লিখেছিলেন, মায়ের মমতা আর বীরের হৃদয়, দক্ষিণের সমীরণে যে মাধুরী বয়, বীর্য মন্ত্রপূর্ণ কান্তি যে অনলে জলে, অবন্ধন শিখা মেলি আর্য বেদি মূলে, এসব তোমারই হোক। আরও ইহা ছাড়া অতীতের কল্পনায় ভাসে নাই যারা, অনাগত ভারতের যে মহামানব সেবিকা বান্ধবী মাতা, তুমি তার সব। এটি বোধহয় যথার্থ তার পক্ষে বিশেষণ যেগুলি বিবেকানন্দ তার প্রতি ওই ইংরেজিতে এ বেনেডিকশন কবিতায় তিনি উল্লেখ করেছেন এবং নারায়ণী দেবী সেটিকে অনুবাদ করেছেন পরে। উত্তর আয়ারল্যান্ডের সুবিখ্যাত নোবেল পরিবারের এই মহিষী নারী চতুর্দশ শতকের শেষ ভাগে নিবেদিতার পূর্বপুরুষেরা স্কটল্যান্ড থেকে আয়ারল্যান্ডে এসেছিলেন। আয়ারল্যান্ডের রাস্টেভর শহরে বসতি স্থাপন করেন। পিতামাতা যেমন গুণী ছিলেন, বিশেষ করে পিতামহ রেভারেন্ড জন নোবেল স্থানীয় প্রটেস্ট্যান্ট উইলিয়াম চার্চের ধর্মযাজক হয়েও আয়ারল্যান্ডের মুক্তি সংগ্রামে সক্রিয় ছিলেন। সহযোগিতা করে স্বদেশ প্রেমিক হিসাবে বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার পত্নী মার্গারেট এলিজাবেথ নিলাস 35 বছরের বয়স্ক্রমকালেই এই ধর্মপ্রাণ তেজস্বী প্রতীকে হারিয়ে ফেলেছিলেন। এলিজাবেথের চতুর্থ সন্তান স্যামুয়েল রিচমন্ড নোবেল বয়ঃপ্রাপ্ত হলে মেরি ইসাবেল নাম্নী জনৈক প্রতিবেশীর সাথে প্রণয়সূত্রে আবদ্ধ হলেন এবং তারপর উভয়ে জীবিকার্জনের উদ্দেশ্যে রাস্টেভর থেকে টাইরনের অন্তর্গত ডানগান শহরে চলে আসেন বসবাস করতে। অন্যান্য সন্তানরা স্যামুয়েল জননী এলিজাবেথ রাস্টেভরেই রয়ে গেলেন। কিছুকাল পরে মেরি ইসাবেলের অন্তঃসত্ত্বা অবস্থায় আসন্ন সন্তান সম্ভবা প্রতীক্ষায় নবদম্পতি কল্পনেত্রে তাদের ভবিষ্যৎ জীবনের কত ছবি না আঁকতে লাগলেন। স্যামুয়েল পত্নী অকুণ্ঠ কণ্ঠে এবং ব্যাকুল কণ্ঠে দেবতার উদ্দেশ্যে প্রার্থনা জানালেন, প্রভু, যদি নিরাপদে
আমার সন্তানের জন্ম হয়, তাহলে তোমার চরণেই আমি তাকে সমর্পণ করব। 1867 28 অক্টোবর পার্থিব চিন্তার বাইরে এক নতুন সদস্য ওই পরিবারে জন্মগ্রহণ করল। 28 অক্টোবর পাখির মৃদু কলরবে সুপ্ত ধরণীর নিদ্রাভগ্ন হওয়ার সঙ্গে সঙ্গে এই সন্তানটি ভূমিষ্ঠ হল। নবজাত শিশুর অনিন্দ্য সুন্দর মুখকান্তি ও নীল আয়ত নয়ন দেখেই মা মেরি অসহ্য প্রসব ব্যথা নিমেষে তার যেন ঘুচে গেল। ভুলে গেলেন সমস্ত কষ্ট, জ্বালা যন্ত্রণা। দেবতার প্রতি কৃতজ্ঞতায় ও আনন্দে সজল চোখে মাতা শিশুকে দেবতার চরণে মনে মনে সঁপে দিয়েছিলেন সেদিন। এমন করেই এক অনির্দিষ্ট এবং অনির্দেশে এর প্রেরণায় এই সদ্যজাত বালিকার জীবন শতদল জন্ম হতেই নিবেদিত হয়েছিল দেব পূজার অর্ঘ্যরূপে। স্যামুয়েল কন্যার স্নেহময়ী বৃদ্ধা পিতাময়ী মার্গারেট এলিজাবেথ নীলাসের নামের সঙ্গে সাদৃশ্য রেখে তার নাম রাখলেন মার্গারেট এলিজাবেথ। ইনি পরবর্তীকালে ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের মানস কন্যা রূপে সর্বজন বন্দিতা। 1 বছরের শিশু মার্গারেটকে রাষ্ট্রে ভরে তার পিতামহীর নিকটে পাঠিয়ে দিয়ে স্যামুয়েল ও তার সহধর্মিণী মেরি কর্মব্যাপ্ত হয়ে বা কর্ম চিন্তায় ইংল্যান্ডে চলে যান। প্রথমে ম্যানচেস্টার, তারপরে ধর্মযাজকের পদপ্রাপ্ত হয়ে স্যামুয়েল সপরিবারে ওল্ডহামে এসে বাস করতে শুরু করেন। কিন্তু অত্যন্ত অল্প সময়ের মধ্যেই চারিদিকে জনসাধারণের নেতৃস্থানীয় হয়ে উঠলেন। 4 বছর পরে তারা জনাকীর্ণ ওল্ডহাম শহর পরিত্যাগ করে ডেভনের অন্তঃপাতি গ্রেট টরেন্টনের পল্লীতে চলে আসেন। ওল্ডহামে থাকাকালীন স্যামুয়েল কন্যা মার্গারেটকে রাষ্ট্রেভর থেকে নিজের কাছে নিয়ে আসলেন। তখন কন্যার বয়স ছিল মাত্র 4 বছর। কিন্তু নিরবিচ্ছিন্ন আনন্দ সংসারে কারো ভাগ্যে এরকম ঘটে না। 34 বছর বয়সেই স্যামুয়েল 2 কন্যা মার্গারেট ও মেয়ে এবং একমাত্র পুত্র রিচমন্ড নোবেলকে রেখে সংসার মঞ্চ থেকে বিদায় নিয়ে নিলেন। অর্থাৎ মার্গারেটের যখন 10 বছর বয়স 1877 খ্রিস্টাব্দে স্যামুয়েল নোবেল চলে গেলেন পৃথিবী থেকে ছেড়ে, চিরবিদায় নিলেন। মৃত্যুর প্রাক্কালে স্যামুয়েল শোকাতুরা পত্নীকে সান্ত্বনা দিয়ে স্নেহকণ্ঠে মার্গারেটের নাম উচ্চারণ করে বললেন, শ্রী ভগবান অর্থাৎ প্রভু যেদিন একে আহ্বান জানাবে সেদিন বাধা দিও না। ও এসেছে একটি বড় কিছু করবার জন্য। বলা বাহুল্য, পিতা স্যামুয়েলের এই ভবিষ্যৎবাণী মার্গারেটের জীবনে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছিল। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে সন্তানগণের প্রকৃত বিদ্যাশিক্ষা
দিবারও ব্যবস্থা হলো। দুই ভগিনী মার্গারেট ও মেয়ে চার্চের পরিচালিত হ্যালিফ্যাক্স স্কুলে ভর্তি হয়ে গেলেন। সেই স্থানে অধ্যয়ন, অনুকূল আবহাওয়া ও ধর্মীয় পরিবেশের মধ্যে উভয়ের মানসিক এবং নৈতিক ধর্মীয় জীবন অতি সুন্দরভাবে গড়ে উঠতে লাগল। তাদের অজানা চিন্তা বারবার প্রধান শিক্ষয়িত্রী মিস ল্যারেটকে একদিকে যেমন স্নেহশীলা রূপে দেখেছিল, অপরদিকে ছাত্রীদের খুঁটিনাটি সকল বিষয়ের প্রতি তীব্র দৃষ্টিও তিনি রাখতেন। মিস ল্যারেট, প্রধান শিক্ষিকা, সংযম ও নিয়মাবর্তিতা, কৃত অন্যায় কার্যের জন্য অনুতাপ, সেবা, আত্মত্যাগ প্রভৃতি উৎকর্ষ সাধনের দ্বারা ছাত্রীদিগকে আদর্শ ব্রহ্মচারিণী রূপে গড়ে তোলাই ছিল মিস ল্যারেটের প্রধান লক্ষ্য। মার্গারেটের পক্ষে এই কড়া নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে বিদ্যার্জন করা মোটেই শক্ত ব্যাপার ছিল না, কারণ তার সহজাত সংস্কার ও মনোবৃত্তি এই প্রকার শিক্ষা গ্রহণের অনুকূলই ছিল। কারণ তিনি জন্ম হতেই তো এই আদর্শের মূলে নিজেকে সঁপে দিয়েছিলেন বলতে পারা যায়। কারণ তার পরিবার ঈশ্বর শরণাপন্ন হয়ে তাকে পেয়ে ঈশ্বর সব কিছুকে ঈশ্বর উপযোগী করে নেবে, এটাই তো স্বাভাবিক। 2 বৎসরের মধ্যে মিস ল্যারেটের জায়গায় নতুন শিক্ষয়িত্রী মিস কলিন্স এসে পৌঁছালেন স্কুলে। মার্গারেটের প্রতিভা ও জিজ্ঞাসু মনের সঙ্গে পরিচিত হয়ে মিস কলিন্স তাকে পৃথকভাবে নানা বিষয়ে শিক্ষা দিতে আরম্ভ করলেন। ধর্মপুস্তক, বাইবেল, ছাত্রীদের দৈনন্দিন পঠনীয় পুস্তকেরও অঙ্গীভূত ছিল। ঈশা অবতার, যিশুর উদ্দীপনাময়ী বাণী ও সমবেত কণ্ঠোচ্চারিত ভয়াবহ প্রার্থনায় মার্গারেট অন্তরের বিকাশ যেন ফুটে উঠল। একে একে আত্মপ্রকাশ করতে লাগলো তার জীবনের বিভিন্ন দিক। সঙ্গে সঙ্গে সারল্য বালিকার কল্পনার পাখা মেলে কোনো এক অজানা রাজ্যে যাত্রা শুরু করলো। দিনের পর দিন কত তত্ত্ব জিজ্ঞাসা, কত প্রশ্ন তার প্রাণের আড়ালে জেগে উঠল। শিক্ষয়িত্রীর বালিকার প্রতি অপূর্ব মেধা এবং চিন্তাশীলতা দেখে তাকে সঠিক পথটি চিনিয়ে দিতে তিনিও পিছপা হলেন না। প্রগাঢ় ধর্মপ্রাণতার আদর্শে মুগ্ধ হয়ে সযত্নে সকল প্রশ্নের সমাধান করে দিতে লাগলেন মিস কলিন্স। সঙ্গীত, চিত্রকলার প্রতি মার্গারেটের গভীর অনুরাগ লক্ষ্য করে এই উন্মেষিত হৃদয়বৃত্তিকেও আধ্যাত্মিকভাবে অনুরঞ্জিত করে তুলবার জন্য তিনি প্রয়াসী হলেন। ক্রমে মার্গারেটের বুদ্ধিতে জড়বিজ্ঞানের পরিবর্তে ধর্মবিজ্ঞান ও
অনুভূতির সমগ্র অধ্যাবসায়ের আধ্যাত্ম চিন্তা সমাধানে একমাত্র উপায় যেন তার জীবনকে ছেয়ে ফেলল। মেধাবিনী মার্গারেট এইভাবে ধর্মমূলক শিক্ষা পদ্ধতির মাধ্যমে বিদ্যাভ্যাস করে বিদ্যালয়ের শেষ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হলেন। বাল্যকাল থেকেই শিক্ষয়িত্রী হওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল তার হৃদয়ে বলবর্তী হয়ে উঠেছিল। বিদুষী মার্গারেট এই অভিলাষ পূর্ণ হয়ে বিলম্ব হলো না, কিন্তু এখন তার বয়স 18 বছর। 1884 খ্রিস্টাব্দের গ্রীষ্মকাল। খুব তাড়াতাড়ি কেসউইকের বোর্ডিং স্কুলে 14 থেকে 16 বছরের মেয়েদের সাহিত্য ও ইতিহাস পড়াতে শুরু করলেন। পাহাড় এবং হ্রদের পটভূমিকায় প্রাচীন বৃক্ষরাজির মধ্যে দণ্ডায়মান অনেক পুরাতন স্মৃতি বিজড়িত এই অট্টালিকায় কোনো সময়ে প্রসিদ্ধ ইংরেজ কবি সাসে ও কোলরিজও বাস করতেন। এই বিদ্যায়তনে অধ্যাপনাকালে মার্গারেট অর্ধমিলিত অস্পষ্ট ভাবসমূহ একটি নির্দিষ্ট রূপ ধারণ করার সুযোগ লাভ করল। অন্তর্জগতে বিপুল বিপ্লবের সূচনা হলো। ক্রমে তার ক্যাথলিক ধর্মানুরাগ বৃদ্ধি প্রাপ্ত হয়ে প্রোটেস্ট্যান্ট যারা আত্মীয় স্বজন হতে তাকে বিচ্ছিন্ন করে দিতে লাগলো। তার জন্যই তিনি ভাতা, ভগিনী এবং জননীর নিকট হতে একটু দূরে থাকবার ইচ্ছায় 1887 খ্রিস্টাব্দে তিনি শিক্ষাক্ষেত্রের নতুন জায়গা রাগবি অনাথ আশ্রমের কাজে দায়িত্ব গ্রহণ করলেন। সর্বহারা মেয়েদের অন্তরে আত্মত্যাগ, সেবা তার মধ্যে উদ্দীপ্ত হয়ে উঠল। স্বয়ং সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে মার্গারেট আরও বিস্তৃত কর্মক্ষেত্রের সন্ধান করতে লাগলেন। সুযোগ মিলতেই তার জীবনের অন্যান্য দিকগুলো আরও পরিস্ফুট হলো। প্রথমে খনি অঞ্চলের রেক্সামের সেকেন্ডারি স্কুলে কাজের মধ্যে নিজের আরেকটা দিক খুঁজে পেলেন। এইভাবে 4টি স্কুলে বারবার শিক্ষা পদ্ধতির বিভিন্ন দিককে প্রগতিশীল শিক্ষায় নিজে প্রবেশ করে তিনি ভাবলেন, এই শিক্ষা বোধহয় শিক্ষাপ্রাপ্ত ছাত্রছাত্রীর সঠিক পথ দেখাবে না। তিনি যখন মাকে সঙ্গে নিয়ে 3 ভাই বোনে উইলিমন্টে চলে এলেন। মার্গারেট নিজে একটা ছোট্ট স্কুল খুললেন। রাস্কিন নামে সেই স্কুলটি তিনি ছেলেদেরকে নিজের মতো করে তৈরি করার চিন্তা করলেন। আগে যখন বিভিন্ন স্কুলের কর্মকর্তাদের নির্দেশ মতো শিক্ষা পদ্ধতি বা শিক্ষা সিলেবাস তৈরি হয়েছিল, এখানে সম্পূর্ণ নিজের চিন্তায় ছেলেমেয়েদের যেদিকে আকর্ষণ, যেদিকে তাদের সঠিক আগ্রহ, সেদিকটাকে প্রাধান্য দিয়ে তাদের শিক্ষার সুব্যবস্থা করলেন। এই স্কুলটাতেই স্বামী বিবেকানন্দ নিবেদিতার কর্মপদ্ধতি, শিক্ষা পদ্ধতি দেখে ভারতবর্ষের মেয়েদের শিক্ষায় নিবেদিতাকে তথা মার্গারেট নোবেলকে ভারতবর্ষে নিয়ে আসার চিন্তা বা পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন এবং মার্গারেটকে আমন্ত্রণও জানিয়েছিলেন।
তার পরের ইতিহাস আমরা সবাই জানি। নিবেদিতা ভারতবর্ষে আসবার জন্য তৈরি হচ্ছিলেন। বারবার তাকে তার জীবনের সমস্ত জিজ্ঞাসা 1895 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর থেকে যেভাবে প্রতিটি রবিবারে নিবেদিতা স্বামীজির প্রতিটি আলোচনায় অংশগ্রহণ করে বক্তৃতার মধ্যে তার জীবন জিজ্ঞাসার সমস্ত না মেলা বা না বিশ্বাস করা চিন্তাগুলি তার মনের মধ্যে ভিড় করেছিল, কখনো চার্চে, কখনো বা শিক্ষাক্ষেত্রে, কখনো বা তার বন্ধু মহলে, কখনো বা তার সিসেম ক্লাবে। যখন নিজেকে আরও নতুন চিন্তার সন্ধানে বিভিন্ন পথের অলিগলি খুঁজে বেড়াচ্ছিলেন, তখনই বিবেকানন্দ 1895 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর লন্ডনের সেই ছোট্ট বাড়িতে হাজির করে দিয়েছিল মার্গারেটকে। সেখানে এসেই মার্জাসনের বৈঠকখানাতে শিব সত্তা বুদ্ধের চিন্তার এক নবরূপে আবিষ্কার করলেন স্বামী বিবেকানন্দকে। তার আগে তার পড়া হয়ে গেছিল সেই বিখ্যাত বইটি, এডউইন সাহেবের লেখা লাইট অফ এশিয়া, বুদ্ধের জীবনী সম্পর্কিত। সেই লেখা বইটি তাকে যেন এইরকম একটি মানব চরিত্রের সন্ধানী করে তুলেছিল। অবশেষে ঈশ্বর স্বয়ং তার কাছে এসে হাজির হলেন সেই বুদ্ধ সত্তায়, ভারতবর্ষের শিব সত্তায় এক মিলিত রূপ স্বামী বিবেকানন্দ। নিবেদিতার জীবন ধন্য হলো। পরবর্তীকালে একটি চিঠিতে তিনি লিখেছিলেন তার এক বান্ধবীকে, যদি ওই সময় এই মানুষটি আমার জীবনে না আসতেন তাহলে জীবনটা মুন্ডুবিহীন একটি ধড়ে পরিণত হতো। অর্থাৎ কনিষ্কের মতো মস্তিষ্কবিহীন একটি জীবন, দিশাহীন লক্ষ্যে জীবনটা ছুটে বেড়াতো। এই মানুষটি আমার জীবনে এসেছিল বলেই আমাকে সঠিক সন্ধান দিয়ে সঠিক পথে আমাকে এগোতে সাহায্য করেছিল। নিবেদিতার এই পূর্ণ আবির্ভাব দিনের প্রাক্কালে তার সম্পর্কে এই ধারণাটি, এই আলোচনাটি বোধহয় সঠিক। কারণ মার্গারেটের জীবনের প্রথম দিককার ঘটনাগুলি খুব বেশি আমাদের সামনে পরিস্ফুট ছিল না। তাই অনেকের অনুরোধে মার্গারেটের জীবনের প্রথম দিককে তার স্কটল্যান্ড থেকে তার পূর্বপুরুষদের আয়ারল্যান্ডে আসা, সেখানে তার মা বাবা কিভাবে বিভিন্ন পথে মেয়েকে গড়ে তোলার জন্য ঈশ্বর প্রেরিত চিন্তায় তাকে ঈশ্বরকে সমর্পণ করা, এবং সেই কন্যা যেহেতু তাদের প্রথম সন্তান, মার্গারেট নোবেল তার বাকি ভাই বোনদের এবং মাকে সাহায্যকারী রূপে যেন মা সারদা দেবীর জীবনেরই প্রতিচ্ছায়া আমরা লক্ষ্য করি তার জীবনে। মার্গারেট নোবেল তাকে যে আসতে হবে সেই মা সারদা দেবীর চরণতলে, ভাবিকালে ভারতীয় নারী এবং মার্গারেটের ভাষায় পৃথিবীর মহত্তমা অন্যতমা নারী মা সারদা, তাকে যে তার সান্নিধ্যে এসে জীবনের আসল কাজটি, জীবনের সবচেয়ে পরম প্রাপ্তির যে ইতিহাসটি রচিত হবে, ভাবিকালকে মার্গারেট থেকে নিবেদিতায় উত্তরণ করে নিবেদিত প্রাণ রূপে আমরা তাকে পূজার আসনে বসাবো, সেটি তো
সার্থক করতে মা সারদা দেবী ভারতবর্ষ, স্বামী বিবেকানন্দ তার কাছে সঠিক জীবনের লক্ষ্যে পৌঁছানো, এটি তার জীবনে ঘটেছিল। নিবেদিতা নিয়ে 270টি পর্ব আলোচনা আগে আপনাদের সামনে করেছি। আজকে 271তম পর্বে নিবেদিতার জন্ম দিনের প্রাক্কালে আমার শ্রদ্ধাঞ্জলি আপনাদের সকলের হয়ে আমিও তার চরণে নিজেকে ভুলুণ্ঠিত প্রণতি জ্ঞাপনে শ্রদ্ধাশীল থাকি। আমার চিন্তা, আমার ভাবনা মার্গারেট নোবেল তথা নিবেদিতা। যদিও আমার ভাষায় নিবেদিতার জন্ম ভারতবর্ষে, মার্গারেট নোবেলের জন্ম আয়ারল্যান্ডে, নিবেদিতার জন্ম ওই 1867-র 28শে অক্টোবর নয়, নিবেদিতার জন্ম 25শে মার্চ 1898 নীলামবাবুর বাগান বাড়িতে। তাকে বুদ্ধের শরণাপন্ন করে শিবের পুজো করিয়ে নিবেদিতা নামকরণে ব্রহ্মচর্য মনে দীক্ষিত করে স্বামীজির মার্গারেট রূপান্তরিত হলো নবজন্মে নিবেদিতা রূপে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন,